নিষিদ্ধ অর্গানাইজেশন যখন বলছি বা রাজনৈতিক সংগঠন যখন বলছি আমরা আওয়ামী লীগ নিয়েই কথা বলছি যে তাদের কার্যকরী পদধারী বড় অফিসার যারা ছিলেন তারা যেন ওই নাম লুকিয়ে নির্বাচন প্রসেসে না আসতে পারেন। বিদ্যমান আইনের ৭ ধারা অনুযায়ী সংসদীয় আসন পুনর্বিন্যাস সংক্রান্ত নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত। সুতরাং আগামী ৬০ দিনের ভেতরে এ সংক্রান্ত আবেদনগুলো নিষ্পত্তি করে গ্যাজেট প্রকাশ করতে হবে। মানে তারা গ্যাজেট প্রকাশ করে যেন আগামী ৬০ দিনের ভেতরে মানে 60 ডেজ 2 মাসের ভেতরে পুরো প্রসেসটা ওনারা কমপ্লিট করতে সক্ষম হন, যার পর আর এটা নিয়ে আর কোনো কমপ্লেন করা যাবে না। একই সাথে নির্বাচন আচরণবিধি বিষয়ে কয়েকটা আবেদন আমরা জানিয়েছি। এর ভিতরে একটা ছিল প্রস্তাবিত পিভিসি ব্যানার ব্যবহার না করা সংক্রান্ত সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি। এটা এগেন এবং নির্বাচনী ব্যয়সীমা 40 লাখ টাকায় উন্নীত করতে হবে। এই দুটোর কারণ আসলে মোর প্র্যাকটিক্যাল কারণ। একটা হলো আমরা পোস্টার বন্ধ করে দিয়েছি, আমরা ব্যানার সব কিছুতে যদি পিভিসি বন্ধ করে দিই তাহলে কোন আকারে আমরা আসলে প্রচারণা করব সেটার যতখানি প্রবলেমস প্রত্যেকটা নির্বাচন মানে প্রত্যেকটা নমিনি যে ফেস করবেন সেগুলোর প্রতিকার কিভাবে হবে সেগুলো নিয়ে মাননীয় প্রধান নির্বাচন কমিশনের সাথে আমাদের আলোচনা হয়েছে এবং সেই জায়গায় বৃহত্তর অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আলোচনা করার জন্য কিছু সাজেশনসও মাননীয় সিইসি আমাদেরকে জানিয়েছেন। আর ফাইনালি যে বড় ইস্যুটা ছিল হলো কোনটা? প্রার্থীর অযোগ্যতা নিয়েছিল 2 নম্বরটা। হ্যাঁ, প্রার্থীর অযোগ্যতা। সরকারের নির্বাহী আদেশে কার্যক্রম বা নিবন্ধন স্থগিত থাকা রাজনৈতিক সাংগঠনের কেন্দ্রীয় জেলা উপজেলা পর্যায়ের কমিটির সদস্য এবং অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় কমিটির কোনো সদস্যকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য অযোগ্য ঘোষণা করা। এইটা আমরা মাননীয় প্রধান নির্বাচন কমিশনারের নজরে আনতে চেষ্টা করেছি যে যেহেতু কয়েকটা রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তাহলে সেই রাজনৈতিক সংগঠনের কার্যকরী নেতৃত্বে যারা ছিলেন মানে অফিশিয়াল কার্যকরী নেতৃত্বে যারা ছিলেন তারা যেন ওই সংগঠনের নাম লুকিয়ে নির্বাচনের পদ্ধতিতে সহজে আসতে না পারেন সেটার একটা ব্যবস্থা করা। এবং সেখানেও মাননীয় প্রধান নির্বাচন কমিশনের সাথে আমাদের আলোচনা হয়েছে যে এটা সরকারের সাথে আলোচনা করে ওনার কাছে যদি অর্ডার আসেন তাহলে ওনারা সেটা বাস্তবায়ন করতে চেষ্টা করবেন এবং সেই জায়গায় নিশ্চয়ই আমরা উত্থাপন করব। এবং ফাইনালি আমি যদি একটু আমি শেষ করে তারপর আপনার প্রশ্ন নেই যদি মাইন্ড না করেন। নির্বাচন পরিবেশ সৃষ্টি সম্বন্ধে আমরা বলেছি ফেব্রুয়ারি 2006-এর প্রথমার্ধে 2026-এর প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ধরে নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরির লক্ষ্যে নিবন্ধিত সব রাজনৈতিক সংগঠনের সাথে সংলাপ আয়োজন করা এবং দ্বিতীয় অন্তর্বর্তীকালীন সরকারের সাথে নির্বাচন কমিশনের জাতীয় নির্বাচনের তফসিল এবং তারিখ ঘোষণা সংক্রান্ত আলোচনা হয়ে থাকলে তা দ্রুত জাতিকে জানানো। এই জায়গাটায় মাননীয় প্রধান নির্বাচন কমিশনার আমাদেরকে পরিষ্কারভাবে জানিয়েছেন যে সরকারের কাছ থেকে এমন কোনো পরিষ্কার নোটিফিকেশন ইনস্ট্রাকশন বা ডিরেকশন ওনাদেরকে দেয়া হয়নি। ওনারা এখনও কাজ করছেন অরিজিনাল যে আলোচনা মাননীয় প্রধান উপদেষ্টা দিয়েছিলেন 2024 সালের 16 ডিসেম্বরে যে ডিসেম্বর থেকে জুন মানে 25শে ডিসেম্বর থেকে 26শে জুনের ভেতরে নির্বাচন হতে পারে। ওনারা ওই টাইমলাইন হিসেবে কাজ করছেন। ওনারা কনফিডেন্ট যে যেহেতু ওই টাইমলাইন হিসেবে কাজ করছেন ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ওনারা পুরোপুরিভাবে প্রস্তুত থাকবেন। বাট তবুও আমরা একটা দাবি জানিয়েছি যে বৃহত্তর বাংলাদেশের জনগণের জন্য রাজনৈতিক দলগুলোর জন্য বিশেষ করে এখন যে অস্থিতিশীলতার একটা অবস্থা তৈরি হচ্ছে কয়েকটা দল কয়েকটা অযৌক্তিক ডিম্যান্ড নিয়ে যে রাজপথে নামতে চেষ্টা করছেন সেই জায়গাগুলোতে আরও আমরা হয়তো পরিষ্কার একটা ইমেজ পেতে পারি, ক্ল্যারিটি পেতে পারি এবং আরও স্টেবিলিটি আসতে পারে যদি সরকারের পক্ষ থেকে এই ইনস্ট্রাকশনসটাও পরিষ্কার হয়। কারণ তারিখ নিশ্চয়ই নির্বাচন কমিশনই তফসিল ঘোষণা করে ডিক্লেয়ার করবেন, কিন্তু কোন সময়টায় নির্বাচন দেখতে চান অন্তর্বর্তীকালীন সরকার সেটা যদি নির্বাচন কমিশনকে আরেকটু পরিষ্কার করে জানান, পাবলিক স্টেটমেন্টেই জানান, তাহলে সেখানে অনেক জায়গায় অনেক ধোঁয়াশা পরিষ্কার হতে পারে। সো এইগুলো বৃহত্তর ইস্যু নিয়ে মাননীয় প্রধান নির্বাচন কমিশনের সাথে আজকে আমাদের আলোচনা ছিল। এইখানে আপনাদের যদি আর কোনো প্রশ্ন বা আরও কোনো ক্ল্যারিটি প্রয়োজন হয় আপনারা নিশ্চয়ই করতে পারেন। জি, নিষিদ্ধ তো আমরা যতদূর জানি ইতিমধ্যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনই হয়েছে। সো সেই হিসাবে আমরা নিষিদ্ধ অর্গানাইজেশন যখন বলছি বা রাজনৈতিক সংগঠন যখন বলছি আমরা আওয়ামী লীগ নিয়েই কথা বলছি যে তাদের কার্যকরী পদধারী বড় অফিসার যারা ছিলেন
তারা যেন ওই নাম লুকিয়ে নির্বাচন প্রসেসে না আসতে পারেন, এইটার ব্যবস্থা করা। এইটা আমরা একটা ডিমান্ড মাননীয় প্রধান নির্বাচন কমিশনের কাছে জানিয়েছি। দেখেন, সারি বলতে আমরা জানি না, মানে ইন দ্য সেন্স যে আপনি বলতেই পারেন যে একজন বড় নেতা ছিলেন না ছোট নেতা ছিলেন, এখন বড় ছোটর মাপ তো আমরা আসলে জানি না। সো আমরা যেটা বলেছি যে কার্যকারী অফিসিয়াল নির্বাচন কমিশনের কাছে দলের যে আপনার কেন্দ্রীয় কমিটির যে লিস্টগুলো থাকে, জেলা লেভেলের, উপজেলা লেভেলে, সেই কেন্দ্রীয় কমিটির কার্যকরী লিস্টধারী পজিশনে যারা ছিল তাদের সম্বন্ধে আমরা বলেছি। তাছাড়া কে বড় নেতা ছোট নেতা এটা হিসাব করার কোনো উপায় যেহেতু আমাদের কাছে নাই, এবং নির্বাচন কমিশন আইনের বাইরে কাজ করতে পারে না, সো নির্বাচন কমিশন আন্দাজে কাউকে নির্বাচন প্রসেস থেকে বার করতে পারে না। প্রথমত, নিবন্ধন স্থগিত হওয়া মানেই তারা নির্বাচন করতে পারে না, আইনের ঊর্ধ্বে কেউ না। তো আইন যদি অন্তর্বর্তীকালীন সরকার একটা পাশ করেন, সেটা প্রজ্ঞাপন জারি করে করুক, যেভাবে করুক, অধ্যাদেশ জারি করে করুক, আইন যদি একটা পাশ করেন, তাহলে সেই আইনের যে লেটার অফ দ্য ল মেনটেইনড হতে হবে। সো আপনি যদি বলেন যে নিবন্ধন স্থগিত, তাহলে যতক্ষণ পর্যন্ত এই স্থগিতটা আপনি না উঠাচ্ছেন ততক্ষণ পর্যন্ত নির্বাচন তারা করতে পারবে না। সো এইখানে আর এটা নিয়ে আলাদা আলোচনা করার কোনো প্রয়োজন নাই। এখন যদি সামনে এসে নভেম্বর মাসে নভেম্বর মাসে তফসিল ঘোষণা হলো, বা তফসিল ঘোষণার সময় একই সাথে আপনার অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিলেন যে এই যে আপনার স্থগিত আছে সেটা তারা উইথড্র করে নিলেন, তখনই নির্বাচন নিয়ে কথা হতে পারে। তার আগে নির্বাচন নিয়ে কথা বলাটাও আসলে কোনো জায়গা নেই এই কথার। দাবিটা পরিষ্কার করেছি যে যারা বড় অফিস হোল্ডিং মেম্বাররা ছিলেন, মানে বড় নেতা, অফিস হোল্ডিং লিখিত আকারে অফিসিয়াল যে বড় নেতারা ছিলেন, তারা যেন দলের নাম লুকিয়ে আলাদাভাবে নির্বাচন প্রসেসে না আসতে না পারেন, স্বতন্ত্র হিসেবে বা অন্য কোনো দলের অংশ হয়ে না আসতে পারেন।